রায় নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো যে কথা বলছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন? যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা বলি সেক্ষেত্রে মুজিবুর রহমান মঞ্জু তারা আসলে ফাঁসিকে খুব ভালোভাবে দেখেন, আপনি জানেন, এবং সেই মন্তব্যটি সামনে এসেছে। আপনি কিভাবে দেখছেন? অ্যামনেস্টি তো সবসময় ফাঁসির বিরুদ্ধে, এবং এটা তারা আগেও তাদের পজিশন ছিল। ইভেন আমরা দেখেছি যে অতীতেও এখানে যে সমস্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়গুলো হয়েছে সেগুলোর ব্যাপারেও তারা তাদের মতামত জানিয়েছে। এখন বিষয় যেটা হচ্ছে, ওই যে অনুপস্থিতিতে বিচারের বিষয়টাকে আন্তর্জাতিকভাবে সবসময় একটা মনে করা হয় যে বিচারটা প্রপারলি ডিফেন্স দেওয়া গেল কিনা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ হলো কিনা, এই বিষয়গুলো। কিন্তু এখন এখানে সমস্যা হচ্ছে, এখানে আমাদের করণীয় কি আছে? ধরেন এই যে জামাতের নেতাদের বিরুদ্ধে যে এই বিচারগুলো হয়েছিল সেখানে কিন্তু তারা ডিফেন্স দিতে পেরেছিল, এবং ডিফেন্স দিতে পেরেছিল বলেই কিন্তু সেখানে অনেক সত্য আমরা উদ্ঘাটন করতে পেরেছি। যেমন ধরেন সাক্ষীকে অপহরণ করা, স্কাইপ কেলেঙ্কারি আমাদের হাতে ধরা পড়েছে, তারপরে দুর্বল সাক্ষীগুলো কিভাবে করা হয়েছে। ফলে ওই মামলার মানে বিচারের রায়টা গ্রহণযোগ্য না হওয়ার পেছনে অনেকগুলো মানে সাবস্টেনশিয়াল কজ ছিল বলা গেছে। এখন এখানে আসামি পলাতক শেখ হাসিনা বা অন্তত আপনার আসাদুজ্জামান কামালও যদি এসে সারেন্ডার করতেন তাহলে হয়তো তারা ডিফেন্স দেওয়ার সুযোগ পেতেন বা ডিফেন্স দিতে পারতেন। অপরদিকে এখানে এই মামলার একটা গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে যে রাজসাক্ষী যিনি আছেন উনি কিন্তু একেবারেই জড়িত পুরো ঘটনার কার্যক্রমের সাথে। তার সাথে আলাপ হয়েছে, তার সাথে ফোন আলাপ, তার কাছে ডকুমেন্টারি এভিডেন্স, তিনি সবকিছু যেখানে উপস্থাপন করেছেন। আমার সুযোগ হয়েছিল একটা মানে পেপার দেখার, যেখানে এই মামুন সাহেব চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব, উনি কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই ডিপার্টমেন্টের ছাত্র, উনি আমার সিনিয়র ভাই। তো উনার ওই কাগজটা দেখার আমার সুযোগ হয়েছে। উনি যে রাজসাক্ষী হওয়ার জন্য যে একটা আবেদন জানিয়ে পাঠিয়েছেন বা ওনার যে আগ্রহটা রাফ, এটা আমি দেখেছি। সেখানে আমি দেখলাম যে এত এত এভিডেন্স আছে, এত এত বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। এর বাইরে আপনি তো দেখেছেন যে ফোন আলাপ, বিভিন্ন রকমের কথাবার্তা, কথোপকথন, এবং এগুলোকে কিন্তু প্রথম যেটা দেখা গেছে যে শেখ হাসিনার ছেলে জয় এটা কিন্তু অস্বীকার করেছে, বলেছে এটা ফেক, বলেছে এটা এআই জেনারেটেড মানে ডিসকাশন বা কনভারসেশন। পরে এটা যখন আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এটাকে মানে ভেরিফাই করেছে যে না এটা কারেক্ট, এবং আরো প্রচুর আপনার কনভারসেশন ডিলিট করা হয়েছে। ফলে আন্তর্জাতিক অপরাধ আইনের যে জিনিসগুলো আছে, এটা ডাক্তার জাহেদ হয়তো এই সমস্ত বিষয়ে প্রচুর পড়াশোনা করেছেন, উনি বেশি বলতে পারবেন। আমি যেহেতু একটা মামলার সাক্ষীও, আমি দুটো মামলার সাক্ষী। একটা হচ্ছে আপনার 5ই মে ঘটনা যেটা হয়েছিল 2013 সালে, ওই মামলার আমি একজন সাক্ষী। আবার এখানে আপনার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সেই মামলারও আমি সাক্ষী। আর আমি যেহেতু ইনজুর্ড ছিলাম, গুলিবিদ্ধ হয়েছি এর সামনে, আমাকে সাক্ষী করা হয়েছে মামলার। তো আমি এই জায়গাগুলো কিছুটা জানার চেষ্টা করেছি। সেখানে আমি যেটা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই ধারা উপধারাগুলো আছে সেই সমস্ত জায়গায় এরকম একটা এভিডেন্সই যথেষ্ট তাকে আপনি মানবতা বিরোধী অপরাধে তাকে শাস্তি দেওয়ার জন্য। ওকে, কিন্তু সেই জায়গাতেই আমি আসি, তাহলে রাজসাক্ষীর খুব প্রয়োজন এখানে ছিল কিনা সেই প্রশ্নটা সামনে এসছে, যেহেতু প্রমাণগুলো এত স্বচ্ছ এবং আসলেই এখানে বিভিন্নভাবে আমরা দেখছি যে কল রেকর্ডগুলো আসছে সেগুলোও সত্যি। সেক্ষেত্রে রাজসাক্ষীর ব্যাপারটি রাজসাক্ষীর কারণেই তো পাওয়া গেছে, এগুলো রাজসাক্ষীর কারণেই এই জিনিসগুলো পাওয়া গেছে, আরো প্রপারলি পাওয়া গেছে। কারণ আপনি ওনার সাথে তো মানে ফোনে কমিউনিকেশন হয়েছে, ওনার ফোন থেকেই তো আপনার টেক্সট আদান প্রদান হয়েছে, তো ওনার মাধ্যমেই কিন্তু রেকর্ডটা কি রাজসাক্ষী এখানে প্রোভাইড করেছেন? অন্য জায়গার রেকর্ড। আমি যেটা বলছি যে ওনার মাধ্যমে জানা গেছে কার কার সাথে কারা স্টেক হোল্ডার, জরুরি ছিল এই জিনিসগুলো আর কি। এনিওয়ে, জরুরি ছিল কি ছিল না, আমি যতটুকু জানি যে রাজসাক্ষীর জায়গাটা আগে থেকে হয়েছে, আর পরে ওইগুলো উদ্ঘাটন কিন্তু অনেক টেকনিক্যাল মানে ইনভলভমেন্টের মাধ্যমে, অনেক টেকনোলজি ব্যবহার করে কিন্তু ওগুলো উদ্ধার করা হয়েছে। অনেকগুলো তো উদ্ধার করা যায় না।